না, না, এ হতে পারে না। লাল হিরে চুরি হয়ে যাচ্ছে। না, যেভাবেই হোক এই লাল হিরেকে রক্ষা করতেই হবে। এই বলয় বেশিক্ষণ লাল হিরেকে বাঁচাতে পারবে না। রানীমাকে আক্রমণের কথা জানাতে হবে, এক্ষুনি জানাতে হবে। লাল হীরের চারপাশে বলয়, সন্ন্যাসীর দেয়া মন্ত্রে এই বলয় চুরমার হয়ে যাবে। কেউ আমার হাত থেকে এই লাল হীরেকে বাঁচাতে পারবে না। এই লাল হীরে আমার দরকার। সন্ন্যাসী বলেছে পরীদের এই লাল হীরে বিশেষ ক্ষমতা সম্পন্ন। এই লাল হীরে পেলে আমার পুত্র সন্তান হবে, আমার রাজবংশ রক্ষা হবে। আমি সবাইকে শেষ করে দেব, কিন্তু এই হীরে আমার চাই চাই। এটা কি হলো? থামো জলদ্বীপের রাজা, তোমার লোভের আজকে এখানেই সমাপ্তি। এই হীরে আমি নিয়েই ছাড়ব, কেউ আমাকে আটকাতে পারবে না। তোমার স্বার্থের জন্য আমাদের রাজ্যে রক্তপাত হবে কেন? এই হীরে আমাদের রাজ্যের প্রাণ, তোমার মতো লোভীর জন্য নয়। ফিরে যাও, নইলে আমার আলো তোমাদের সবাইকে গ্রাস করবে। তোমার মতো একটা সামান্য পরী আমাকে থামাবে? আমার সৈন্য সামন্ত দেখেছ? তোমার আলো আমার ক্ষমতার কাছে তুচ্ছ। লোভী রাজা, তুমি শুধু লোভীই নও, তুমি অহংকারীও। সৈন্যরা, ওকে শেষ করো। কোথায় তোমার সৈন্য সামন্ত? সবাই পালিয়েছে দেখো। তাতে কি, তোমার মতো পরীকে পরাস্ত করতে আমি একাই যথেষ্ট। লোভী রাজা, ভালোই ভালোই চলে যাও, তা না হলে তোমার শরীরে এক বিন্দু রক্তও থাকবে না। আমি ছাড়ব না। যে করেই হোক ওই হীরে আমার চাই চাই। আমি ওই হীরে যে করেই ছিনিয়ে নেব। আলোকলতা, রানীমা, দারুণ দেখিয়েছ আলোকলতা। আজ যদি তুমি সময় মতো না আসতে, তাহলে যে আমাদের কি হতো। আলোকলতার জন্যই আমরা আজ বেঁচে গেছি রানীমা। লাল হিরেও সুরক্ষিত আছে। আলোকলতার শক্তি আর সাহসের তুলনা হয় না। আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী পরী আলোকলতা, এটা স্বীকার করতেই হবে। সাহসী বড় শক্তি। সাহস করে অনেক কঠিন কাজও করে ফেলা সম্ভব। আলোকলতা ঠিক বলেছে, আমাদের সাহস নিয়ে বেঁচে থাকতে হবে। এই লাল হিরেকে যে কোনো মূল্যেই রক্ষা করতে হবে। এই লাল হিরে যতদিন থাকবে, পরিরাজ্য ততদিন টিকে থাকবে। লাল হিরে না থাকলে আমাদের রাজ্যে আমাদেরই লুকিয়ে থাকতে হবে। আমরা অরক্ষিত হয়ে যাব। লালপুরীর মৃত্যু খুবই দুঃখজনক। সামনে এমন মৃত্যু আর কখনোই কাম্য নয়। না রানীমা, এমন কিছু হলে আমরা সবাই মিলে লড়ব। এটা আমাদের সকলের অস্তিত্বের প্রশ্ন। কিন্তু এই যুদ্ধের দাগ মুছে যাবে না সহজে। আমাদের সতর্ক থাকতে হবে। জলদ্বীপের লোভী রাজা আবার ফিরে আসতে পারে। হ্যাঁ, সবাই খুব সাবধানে থাকবে। পরিরাজ্য ছাড়া অন্য কোনো জায়গায় যেন তোমাদের পা না পড়ে। যত যাই হোক, পৃথিবীর ফুল বাগানের মতো এত সুন্দর সুন্দর ফুল পরিরাজ্যের কোনো বাগানে পাওয়া যাবে না। কিন্তু রানীমা যে নিষেধ করেছেন। সত্যি, পৃথিবীর বাগানের কোনো তুলনা হয় না। আমি সাবধানে থাকব, তাহলেই হবে। কে কে ওখানে? কে? আহা, এটা এটা কি কি জ্বলছে? তাহলে কি আমাকে ঘায়েল করার অস্ত্র এই
ফণী মনসা, সারা শরীরে যেন বিষ ছড়িয়ে পড়ছে, আমার শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমার আমার এমন লাগছে কেন? কে কে তুমি? আমি তুমি কে? এখানে কেন এসেছো? এই বাগানে তো আগে কখনো মানুষ দেখিনি। তুমি কি জলদ্বীপের গুপ্তচর? আমাকে এভাবে ব্যথা দিলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি অজয়, একজন সাধারণ পথিক। পথিক? হ্যাঁ, হাঁটতে হাঁটতে তোমাকে মাটিতে পড়ে থাকতে দেখলাম। তোমার ডানায় কাঁটা বিঁধেছিল, সেটা তুলে দিলাম। তোমায় আঘাত করার ইচ্ছে ছিল না। আমি ভেবেছিলাম তুমি আমাকে মারতে এসেছিলে। আমি তোমাকে মারব কেন? তুমি এমনিতেই আহত। কিন্তু ফণী মনসার কাঁটা। না, কিছু না। এই কাঁটা হয়তো আমাকে কিছু সময়ের জন্য কাবু করে ফেলেছিল। ব্যাপার না, আমি সামলে নেব। মনে হচ্ছে এই কাঁটা তোমাদের পুরীর জন্য মারাত্মক জিনিস। তা জানি না, হয়তো। হয়তো কি? না, কিছু না। আমি দুঃখিত। আমাদের রাজ্যের যুদ্ধের পর থেকে আমি সবাইকে সন্দেহ করছি। তুমি আমাকে ক্ষমা করো। তোমার কপাল থেকে রক্ত পড়ছে, আমি সারিয়ে দিচ্ছি। বাহ, এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলাম। আমি শুনেছি তোমাদের কথা। তোমরা নাকি অসাধ্যকে জয় করো, অপূর্ব সুন্দর রাজ্যে বসবাস করো। হ্যাঁ, তা ঠিক। আমাদের রাজ্য খুবই সুন্দর। সেখানে পরীরা সবাই মিলেমিশে থাকে। আমি রাজ্যের শক্তির জন্য পরিচিত। আমার নাম আলোকলতা। শক্তির জন্যে পরিচিত? তাহলে তুমি নিশ্চয়ই খুব শক্তিশালী। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি আলোর মতো শক্তিশালী, কিন্তু তোমার লতার মতো নরম মন আছে। সবাই তাই বলে, কিন্তু কিন্তু কি? না, কিছু না। আমি আজ আসি। আবার এই কাঁটা? আমি বুঝতে পেরেছি, এই কাঁটাই তোমার দুর্বলতা। একমাত্র ফণী মনসার কাঁটার আঘাতেই তুমি কাবু হও, তাই না? তুমি ভয় পেও না। আমি তোমাকে যেখানে যেভাবে পারি এই কাঁটার আঘাত থেকে বাঁচাবো। তোমার ওপর কোনো কিছুর আঁচ আসতে দেব না, আলোকলতা। কি মিষ্টি মায়াবী পড়ি। এস, আবার যদি দেখা হতো। আরে, ফণী মনসার ঝোপটা গেল কোথায়? আমি ঝোপটা তুলে ফেলেছি। তুমি? হ্যাঁ, যাতে তুমি নিশ্চিন্তে নির্ভাবনায় উড়ে বেড়াতে পারো। আমার জন্য কেউ কখনো এত ভাবেনি। আমি এতদিন জানতাম মানুষ শুধু লোভী হয়, নিজের স্বার্থই ভালো বোঝে। অন্যের জন্য এরা কখনো কিছু করে না। কিন্তু তুমি আমার ধারণা বদলে দিয়েছ। আর আমি তোমার পাশে সারা জীবন থাকতে চাই, কখনো বদলাবো না। ফণী মনসার কাঁটাকে কখনো তোমাকে আঘাত করতে দেব না। আমার সাথে থাকবে? হ্যাঁ, থাকবো। আমাকে বিয়ে করবে? আমার সাথে নতুন জীবন শুরু করবে? আমি তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। হ্যাঁ, করব। আমি চিরকাল তোমার পাশে থাকব। তুমিই আমার আলো। কি হলো? তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? আলোকলতা, আমার মা মরতে বসেছে। তার শরীর খুব দুর্বল, শেষ নিঃশ্বাস নিচ্ছে। সে কি? কি বলছো? চলো, আমি তাকে দেখতে যাব। আমরা তাকে দেখতে গেলে কোনো লাভ হবে না। তার এখন সুস্থ হয়ে ওঠা প্রয়োজন, কিন্তু কোনো কবিরাজ বৈদ্য তাকে সুস্থ করতে পারছে না। সে কি?
তাহলে এখন? শুনেছি তোমাদের পরিরাজ্যে নাকি একটা লাল হিরে আছে, যেটার রয়েছে অসীম ক্ষমতা, যা কিনা সকল রোগের ঔষধ। হ্যাঁ, কিন্তু সেটা তো খুবই গোপনীয়। আমি তোমার কাছে একটু সাহায্য চাই আলোকলতা। লাল হীরের একটু নির্যাসে আমার মা বেঁচে উঠতে পারে। শুধু একবার আমাকে লাল হীরের কাছে নিয়ে যাও, সামান্য একটু নির্যাস প্রয়োজন আমার। কিন্তু এটা আমাদের রাজ্যের প্রাণ, কত রক্তপাত হয়েছে এর জন্য। যদি কিছু হয়ে যায় আমি সব হারাবো, পরীরা আমাকে ক্ষমা করবে না। তুমি আমার উপর ভরসা করছো না? আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবনও দিতে রাজি। আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমাকে শুধু সামান্য একটু নির্যাস নিতে দাও, আমার মাকে বাঁচাতে দাও। ঠিক আছে, চলো, কিন্তু মনে রেখো শুধু সামান্য নির্যাস নেবে, আর কিছু না। এই সেই হিরে? হ্যাঁ, তুমি জলদি তোমার কাজ সারো, এখান থেকে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। অজয়, এটা কি করলে? তুমি এটা করলে? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেন? আমি তো তোমাকে বিশ্বাস করেছি, ভালোবেসেছি। শিখে নাও ছোট পরী, কখনো কাউকে বিশ্বাস করতে হয় না। আমি জলদ্বীপের মন্ত্রীপুত্র অজয় কুমার। রাজাকে এই হিরে দিয়ে আমি অর্ধেক রাজত্ব পাব। এই হিরে আমার বড় প্রয়োজন। আমি লাল হিরে, অবশেষে তোমাকে আমি হাতে পেলাম। না, পরীগুলো বড্ড বোকা। রানীমা, বিশ্বাস করুন, আমি বুঝতে পারিনি। আমি যেভাবেই হোক লাল হিরে এনে দেব। আমাকে একটা সুযোগ দিন। তুমি বিশ্বাস ভেঙেছ, একজন মানুষকে তুমি হীরের কাছে নিয়ে এসেছো। কত বড় ভয়ঙ্কর কাজ করেছো বুঝতে পারছো না? রানীমা, আলোকলতাকে একটা সুযোগ দিন। না, কোনো সুযোগ দেয়া হবে না। আমি প্রতারিত হয়েছি। সে আমাকে ভালোবাসার নামে ধোঁকা দিয়েছে। আমাকে আর শাস্তি দেবেন না রানীমা। না, যে আমাদের এত বড় ক্ষতি করেছে তাকে আমাদের রাজ্য থেকে বিতাড়িত করতেই হবে। এই, ওর ডানা কেড়ে নাও। দাঁড়িয়ে আছো কেন? যাও। ওকে রাজ্য থেকে বের করে দাও। তুমি আজ থেকে নির্বাসিত। এত যন্ত্রণা। এত চিৎকার করছো কেন? শান্ত হও। মেয়েটার টাকার থলিটা দেখে মনে হচ্ছে তাতে অনেক টাকা। যদিও আমাকেও টাকা দিয়েছে, তাতে কি, থলিটা হাতিয়ে নিতে হবে। শোনো, তোমার ছেলে হয়েছে, আমি চলি, বুঝলে? এ কি ছেলে? জন্মের পরপরই মারছে। এটা শয়তান, বাঁচাও। তুই তো দেখছি সত্যিই অসাধারণ। তোর শক্তি পরীর মতো, কিন্তু শরীর তো মানুষের। তোর নাম বীর। তুই আমার বীর সন্তান, তুই আমার আশা। এই বীর, চল আজ আমরা লুকোচুরি খেলি। বেশ তো, আমি জঙ্গলে লুকোবো। জঙ্গলে? ও বাবা, ওখানে বার আছে। আরে তো ভাবিস না তো, বাঘ কিছুই করতে পারবে না। বীর, চারদিকে এমন নীরব হয়ে গেল কেন? তাই তো, কোনো পাখির আওয়াজও পাওয়া যাচ্ছে না। বীর,
বীর, তুই কি ভীষণ শক্তিশালী? একটা বাঘও তোর কাছে কিছুই না। আমি ভয় পাই না, সাহস নিয়ে কাজ করি। সাহস খুব চমৎকার জিনিস, এটা অনেক সমস্যার সমাধান করে দেয়। ছেলেটা মানুষ, কিন্তু শক্তি পরীর। সে সৃষ্টিকর্তা, আমার ছেলেটার ভাগ্যে ভালো কিছু রেখো। চাচি, ও চাচি, কিরে, এভাবে ছুটছিস কেন? বীর বিশাল বড় এক মাছ মেরেছে। আমি একা নিয়ে আসতে পারবো না, তুমি একটু আমার সাথে চলো না চাচি। আস্তে আস্তে, একটু জিরিয়ে নে, আমি আসছি। আরও কাহিনী আছে, শুনো না। বীর এক হাতেই বিশাল একটা পুকুর কেটেছে। এত বড় পুকুর এই গ্রামে আর কারো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। তুই কিছুক্ষণ বসে জিরিয়ে নে, আমি আসছি। বুঝলাম না, বীরের তো সব অদ্ভুত কাজকর্মের বর্ণনা দিলাম, চাচি অবাক হলো না কেন? একের পর এক দুঃসংবাদ, কোনো আশার আলোই আমি দেখতে পাচ্ছি না। এবারও রানীর কোনো পুত্র সন্তান হলো না। আলোকলতাকে বোকা বানিয়ে লাল হিরে নিয়ে আসার পরপরই রাজা মৃত্যুবরণ করেন। রাজার কোনো উত্তরাধিকার না থাকায় আমিই রাজা হই। বিয়ে করি একজন রাজকুমারীকে, কিন্তু আমার ঘর শূন্য, আমার কোনো পুত্র সন্তান নেই। মহারাজ, কি খবর এনেছ সৈন্য? বলো, কি বলেছে রাজসন্ন্যাসী? মহারাজ, সন্ন্যাসী বলেছেন সেই হিরে তার আসল জায়গা থেকে এখানে আসার কারণে শক্তি হারিয়েছে, তাই এ রাজ্যে কোনো পুত্র সন্তান জন্মাচ্ছে না। শক্তি ফিরে পেতে হলে একজন পরীর রক্ত প্রয়োজন। পুরীর রক্ত? আচ্ছা বেশ, সৈন্য, যুদ্ধের প্রস্তুতি নাও। আজই পরিরাজ্যে আক্রমণ করব। আমরা পরিরাজ্যে কোনো পরীদের দেখা পাইনি, কিন্তু পরীদের খুঁজে পাচ্ছি না কেন? কি আশ্চর্য ব্যাপার! আমিও কিছু বুঝতে পারছি না মহারাজ, সব পরী যেন নিমিষে পালিয়ে গেল। চুপ, এদিকে এসো। আলোকলতা এখানে? যাক, আমার সমস্যার সমাধান তাহলে হয়ে গেছে। কে কে ওখানে? নীলপরি, তুমি? চুপ, শব্দ করো না। আমি নিজেকে জাদুর জালে সুরক্ষিত করে এসেছি, যাতে কেউ আমাকে দেখতে না পায়। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না। কি হয়েছে? রাজা অজয় আমাদের রাজ্যে আক্রমণ করেছে। তার পরীর রক্ত চাই। আমরা নিজেদের জাদুর জালে সুরক্ষিত করে রেখেছিলাম দেখে আমাদের সে খুঁজে পায়নি। কি বলছো? হ্যাঁ আলোকলতা, তুমি কিন্তু সতর্ক থেকো। আমি চলি। কি ভয়ঙ্কর! ওই প্রতারকটা পরিরাজ্যে আক্রমণ করেছে। সব আমার দোষ। আমি মা, তুমি পড়ি? তুমি আমার কাছ থেকে এত বড় সত্য কেন গোপন করলে? বীর, তুই এখানে? আমি তোমাকে পানি তুলতে সাহায্য করতে এসেছিলাম। নীলপরীকে দেখে ওখানটায় দাঁড়িয়েছিলাম। নীলপরী আর তোমার সব কথাই আমি শুনেছি। তুমি এত বড় সত্য আমার কাছ থেকে কেন গোপন করলে মা? বীর, হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? বীরের শরীরে পরীর শক্তি, তাই বীর নীলপরীকে দেখতে পেয়েছে। কিন্তু ওই প্রতারকটা বীরের বাবা। এই পরিচয় আমি বীরকে জানাতে চাই না। না! বীর, বীর, শিগগির যা, চাচিকে রাজার লোকেরা ধরে নিয়ে গেছে।
কি বললি? আমার মাকে ধরে নিয়ে গেছে? এত বড় সাহস! তাহলে আবার দেখা হয়ে গেল আলোকলতা। তুমি আমাকে ধরে এনেছো কেন? ছেড়ে দাও। তোমার রক্ত দিয়ে লাল হীরের শক্তি ফিরিয়ে আনব। আমার যে বংশ রক্ষা করতে হবে। তা তুমি কোনো দিনও করতে পারবে না। এই হিরে ফিরে যাবে তার আসল জায়গায়। আমি ব্যর্থ হতে পছন্দ করি না আলোকলতা। চলো, তোমার পুরনো ভয়, সেই ফণি মনসার কাঁটা দিয়েই শুরু করা যাক। না, বীর, কে তুমি? পরীর ছেলে বীর। শয়তান রাজা, তুমি আমার মাকে ধরে নিয়ে এসেছো? বাহ, এ তো আসলেই বীর। আলোকলতা, ও আমাদের সন্তান। বাবা, তুমি আমার বাবা? আমাদের সন্তান, আমাদের বীর। হ্যাঁ, ও আমার ছেলে বীর। কিন্তু তোমার মতো একটা প্রতারক বীরের বাবা হতে পারে না। তোমার শুধুমাত্র ওই লাল হীরের প্রতিই লোভ। লাল হীরের জন্যই তো তুমি আমার সাথে প্রতারণা করেছিলে। তুমি লাল হীরে নিয়েই থাকো। প্রতারণা? লাল হীরের জন্য প্রতারণা? হ্যাঁ বীর, এই লোকটা পরিরাজ্য থেকে লাল হীরে চুরি করার জন্য মিথ্যে ভালোবাসার নাটক করে আমাকে বিয়ে করেছিল। এই লোকটা একটা প্রতারক। এর জন্যই আজ আমি পরিরাজ্য থেকে নির্বাসিত। একটা প্রতারককে তুই বাবা বলে পরিচয় দিস না বীর। কি বলছো আলোকলতা? বীর আমার ছেলে, তুমি আমার স্ত্রী। তোমরা আমার সাথে থাকো, আমরা তিনজন মিলে রাজ্য চালাবো। না, তোমার রাজ্য লোভ আর রক্তের উপর দাঁড়িয়ে আছে। তুমি আমার বাবা নও। কোনো স্বার্থপর লোভী প্রতারক আমার বাবা হতে পারে না। কি বলছিস বাবা? এই রাজ্য তোর, সবকিছু তোর। আমাকে তোমরা ক্ষমা করে দাও। না, তুমি কোনো ক্ষমা পাবে না। আর আমি কিছুই চাই না। যে রাজ্য প্রতারণার উপর দাঁড়িয়ে আছে, সে রাজ্য আমি চাই না। এই হিরে ফিরে যাবে তার আসল জায়গায়, পরিরাজ্যে। চলো মা। না না বীর, একটাবার শোন বাবা। না, আমি মায়ের সাথে গ্রামে ফিরব, যেখানে কোনো প্রতারণা নেই, কিন্তু শান্তি আছে। চলো মা, চলো। কি গো, আজ বাজারে যাবে না? ঘরে তো রান্না করার মতো কিছুটি নেই। বাজারে না গেলে যে না খেয়ে থাকতে হবে। গিন্নি, হাতে তো একটিও টাকা নেই। কি নিয়ে বাজারে যাব বলো তো? আজ একটু কষ্ট করে চালিয়ে দাও। কাল দেখব কিছু করতে পারি কিনা। সৃষ্টিকর্তা যে কবে আমাদের দিকে একটু মুখ তুলে তাকাবে কি জানে। দুজনই সংসার, আর তারপরেও টানাটানি কখনোই শেষ হয় না। বুঝলে গিন্নি, আমাদের কপালটাই খারাপ। এত কষ্ট করি, কিন্তু কোনো কিছুতেই আমাদের কপাল ফেরে না। আমাদের ফাটা কপালে কোনো কিছুই বোধহয় বাঁধবে না গো, কোনো কিছুই বাঁধবে না। ওগো, হতাশ হইও না। দেখবে সৃষ্টিকর্তা একদিন আমাদের কপালেও সুখ লিখবেন। সেই দিন আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কে জানে সেই দিন কখনো আমাদের জীবনে আসবে কিনা। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই। আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। দিনু ছিল একজন কৃষক। দিনু যতই পরিশ্রম করুক না কেন, তার ভাগ্যে কখনো ভালো কিছু জুটত না। ভোরে ঘুম থেকে উঠে সে মাঠে যেত, সূর্য ডোবার পরই ফিরত। ধান লাগাতো, কিন্তু পোকায় সব নষ্ট করত। সবজি লাগালে দাম পড়ে যেত, কষ্ট যেন তার পিছু ছাড়ত না।
কিরে দিনু, তোর ধান গাছগুলো এমন নেতিয়ে পড়েছে কেন রে? ধান গাছগুলোকে তো মনে হয় তুই যত্নই করিস না, কোনো প্রাণী তো নেই রে। কে জানে, যত্ন করি রে, যত্ন করি। দেখ, তোরা যেমন করে চাষ করিস, আমিও তো তোদের মতো করেই চাষ করি, কিন্তু আমার ফসল কখনোই হয় না, কখনোই না। দিনু, রোদটা বেশ চড়েছে রে, আর দুপুরের খাবার সময় হয়ে গেছে। চল চল, কোথাও গিয়ে বসে খেতে খেতে কথা বলবো, চল। ঠিক আছে, চল। দুপুরের রোদে মাথা ছিমিয়ে এলো। দুজনে একটা পুরনো বট গাছের নিচে বসে রুটি খেতে লাগলো। খেতে খেতে দুজন কথা বলতে লাগলো। আচ্ছা দিনু, বলতো তোর অবস্থা দিন দিন এত করুণ কেমন করে হচ্ছে? খাটাখাটনি তো আর কম করিস না, তাহলে তোর এমন অবস্থা কেন হলো বলতো? হাবু, মনে হয় আমার কপালটাই পোড়া। যত খাটি ততই ডুবে যাই। আমি সারা জীবন ক্ষেতের পেছনে হেঁটেই গেলাম, কিন্তু ক্ষেত আমাকে কখনো কিছুই দিল না, কিছুই দিল না। শোন দিনু, এমন করে ভেঙে পড়িস না। দেখিস, হয়তো তোর কপালে অনেক ভালো কিছুই আছে, তাই সৃষ্টিকর্তা তোকে এত কষ্ট দিচ্ছে। দেখবি কোনো একদিন হঠাৎ তোর ভাগ্য বদলে যাবে। জানি না আমি কি যে করব, কিছুই বুঝতে পারছি না। দিন দিন ঋণের বোঝায় ডুবে যাচ্ছি, সংসারটা ঠিক মতো চালাতে পারছি না। আমার বড্ড খিদে পেয়েছে রে বাবারা, আমায় একটু খাবার দিবে? ক্ষুধার জ্বালায় আমি ঠিক মতো হাঁটতেও পারছি না। আজ সারাটা দিন হলো পেটে কোনো দানা পানিও। বাবা, বুড়িমা, খালি পেটে থাকা যে কি কষ্ট আমি জানি গো। তোমাকে আমায় নিয়ে চিন্তা করতে হবে না, তুমি রুটিটা খেয়ে নাও। বুড়িমা মনে হয় খুবই ক্ষুধার্ত ছিল। আহারে, ভাগ্যিস খাবারটা তাকে খাওয়াতে পারলাম, না হলে। বাবা, তুমি আবার আমাকে কি দেবে? তোমাকে কিছু দিতে হবে না গো। এটা এমন কিছু না, সামান্য একটা লাউয়ের বীজ। এই নে, ধর। ঠিক আছে, তোমার কথাটা আমি মনে রাখবো গো বুড়িমা, সব সময় মনে রাখবো। ভালো থাকিস বাবা, আমি গেলাম। গিন্নি, আজ একটা বীজ এনেছি গো, এই নাও বীজটা। মাত্র একটা পেঁপের বীজ এনেছো? তা বুঝলাম, তা একটা এনেছো কেন? আর কটাও তো আনতে পারতে। পেঁপের বীজটা আমাকে ওই বুড়িমা দিয়েছে গো। বুড়িমা তোমাকে মাত্র একটা পেঁপের বীজই কেন দিল? আমার বড্ড
বুড়িমা যখন এত জোর করে দিয়েছে তখন কালেই বীজটা লাগিয়ে দেব। সৃষ্টিকর্তা চাইলে এর থেকে ভালো কিছু হতে পারে। ঠিক আছে, কাল সকালে বীজটা লাগিয়ে দিও। জানি পোড়া কপালে কিচ্ছু বাঁধবে না, তবুও আমাদের মতো গরিব মানুষেরা আশা করেই তো বাঁচবে, তাই না? আশা তো রাখতেই পারে। পরদিন দিনু তার বাড়ির পাশে লাগালো পেঁপে বীজটা। কিছুদিন পরই বীজ থেকে বেরোলো ছোট্ট চারা। দিনু আর দীপা নিয়ম করে চারাটির যত্ন নিতে লাগলো। গাছটা যেন তাদের আশা হয়ে দাঁড়ালো। কিছুদিন পরই গাছটা বড় হলো। আর একদিন সকালে দীপা চিৎকার করে উঠল, হোগো হোগো, তুমি কোথায়? তাড়াতাড়ি এইদিকে এসো। কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, এত সময় লাগে নাকি গো? কই গো? আরে বাবা, একটু আস্তে চিল্লাও। এত সাত সকালে এভাবে কেউ চিল্লায় নাকি? আর একটু হলেই তো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। আরে আমার নিঃশ্বাসের কথা পরে বলবো, আগে দেখো আমাদের পেঁপে গাছে পেঁপে না ধরে লাউ ঝুলছে গো। কি যে বলো না গিন্নি, বলো পেঁপে গাছে পেঁপে ঝুলছে? পেছনে তাকিয়ে দেখো না কি গাছে কি ঝুলছে। হায় হায়, এ আমি কি দেখছি গো! পেঁপে গাছে আবার লাউ ধরে কেমন করে? এটা কি করে সম্ভব গো? সেটা তো আমিও বুঝতে পারছি না, এমন আজব ঘটনা তো আমি জীবনেও দেখিনি। গিন্নি, অত ভেবে কাজ নেই, যা হবার তা হয়েছে। এটা কিন্তু পাঁচ কান করা যাবে না। সেটা তো ঠিকই বলেছো, কিন্তু আর কোনো কিন্তু না। যাও যাও, দাটা আনো, লাউ দুটো কেটে হাটে নিয়ে যাই। যদি ক পয়সা হয় তবে তাই দিয়েই 1 সের চাল আনতে পারবো গো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দুটো লাউ কেটে দিচ্ছি। লাউ কিনবেন? লাউ, তাজা তাজা লাউ, বাড়ির গাছের প্রথম লাউ। নিয়ে যান, নিয়ে যান, লাউ লাউ, তাজা তাজা লাউ। আরে কালু, তোর লাগানো গাছে আবার ফলও ধরছে, এইটা তো আজব ব্যাপার রে। না হইলে তো তুই যে গাছ লাগাস তাতে তো কোনোদিন ফলন হইতে দেখি না রে। আর ঠাট্টা করিস না রে কালু, যা 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 যা, আমার লাউ বিক্রি করতে দে। হ্যাঁ, নে তোর লাউ। এই, তোর লাউ আমি কিনবো। হ্যাঁ, 2টা লাউ 100 টাকা দিব, দিবি নাকি? 100 টাকা? আচ্ছা ঠিক আছে, নে 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 নে। এই নে তোর লাউয়ের 100 টাকা। আরে বাহ, আজ আর খালি হাতে ফিরতে হবে না। এই টাকা দিয়ে অল্প হলেও কিছু তো বাজার করা যাবে নাকি? গিন্নি, দেখো আজ আর বাজার থেকে খালি হাতে ফিরিনি গো। দেখো দেখো, আজ বাজার নিয়ে এসেছি গো, বাজার নিয়ে এসেছি। হোগো কি এনেছো? 1 কেজি চাল, একটু ডাল আর একটু তেল। ও যা এনেছো আমি তাতেই খুশি। আজ তো আমাদের পেঁপে গাছে লাউ বিক্রি করে অন্তত দুবেলা খেতে তো পারবো। হ্যাঁ গো গিন্নি,
তুমি ঠিকই বলেছ। এই পর্যন্ত কোনো গাছ লাগিয়ে সবজি বা ফল কোনো কিছুই তো আর বিক্রি করতে পারিনি। এজন্য আমাদের পেঁপে গাছকে একটু ধন্যবাদ জানানো উচিত, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, জানিয়ে এসো। আমি ততক্ষণে রান্নাটা বসাই। পেঁপে গাছ, তোকে অনেক ধন্যবাদ। আজ তোর দেওয়া লাউ বিক্রি করে একটু বাজার করে এনেছি। পেঁপে গাছ, যদি আর কটা লাউ দিতিস তাহলে আমাদের একটু স্বস্তি হতো। দুজন মিলে দুমুঠো খাবার ভালোভাবে খেতে পারতাম। ওগো ওগো, দেখো পেঁপে গাছে 5টা লাউ ঝুলছে। কাল তো একটা জালিও দেখিনি, তাহলে আজ লাউ কোথা থেকে এলো? গিন্নি, মনে হচ্ছে এটা জাদুর পেঁপে গাছ গো। জাদুর আবার গাছ হয় নাকি? হয় গো গিন্নি, হয়। কাল আমি পেঁপে গাছের কাছে একটু বেশি করে লাউ চেয়েছিলাম, আর পেঁপে গাছ আমার কথা শুনে আজ 5টা লাউ দিয়েছে গো। ওগো, সৃষ্টিকর্তা আমাদের মুখ তুলে চেয়েছেন গো। এই 5টা লাউ বিক্রি করে তো আমাদের সংসারটা বেশ ভালোভাবেই চলে যাবে। তা তো যাবে। চলো গিন্নি, লাউগুলো কেটে দাও দেখিনি, বাজারে বিক্রি করে আসি। মাথার চিন্তাটা বেশ কম হলো গো। এরপর দিনু 5টা লাউ বিক্রি করে বেশ কিছু বাজার করে বাড়ি ফিরল। দিনু রোজ পেঁপে গাছ থেকে লাউ পাড়ত আর রোজ বাজারে বিক্রি করে সংসারের জিনিসপত্র কিনত। টুকটাক করে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু একদিন গিন্নি, এমন করে আর চলছে না। পেঁপে গাছকে রোজ 20টা করে লাউ দিতে বলতে হবে। রোজ রোজ এমন শাক পাতা খেতে ভালো লাগে না। আমাদেরও তো মনে চায় একটু ভালো মন্দ খেতে, নাকি? ওগো, তুমি এইসব কি বলছো? আগে তো আমাদের কপালে রোজ ভাতই জুটতো না, আর এখন তো এই পেঁপে গাছের জন্যে আমরা রোজ পেট ভরে খেতে পারছি। তাহলে তুমি আরো বেশি লাউ কেন চাইবে? না 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 না, এমন করে সংসারটা চলবে না। মাঝে মাঝে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়। ওগো, তোমার লোভ কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। যা আছে তাই নিয়েই খুশি থাকো না। বেশি লোভ করা কিন্তু ভালো নয়। এভাবে লোভ কোথায় দেখলে? সবার মতো আমিও একটু ভালোভাবে খাবো, পরবো, এইটুকুই তো আমার চাওয়া গো। তুমি সব সময় একটু বেশি বকো। তোমার কাজ তুমি করে যাও তো, যাও, আমাকে আমার কাজ করতে দাও। তুমি সব সময় একটু বেশি বকো। তোমার কাজ তুমি করো, যাও যাও যাও, আমাকে আমার কাজ করতে দাও। পেঁপে গাছ, এত অল্প পেঁপে দিলে তো আমার সংসার চলছে না। আমাকে রোজ 20টা করে পেঁপে দিতে হবে। দিনুর মুখের কথা শেষ হতেই হঠাৎ 4-5টা নিস্তব্ধ হয়ে গেল। বাতাস ছাড়াই পাতাগুলো কেঁপে উঠল, আর পেঁপে গাছ কথা বলে উঠল। কেন রে দিনু, এতদিন তো তোর 5টা লাউ এই দিন কেটে যাচ্ছিল, আজ হঠাৎ করে 20টা লাউ কেন লাগবে? পেঁপে গাছ,
তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি জাদুর পেঁপে গাছ। তোর কথা শুনতেও পারি, আবার কথাও বলতে পারি। বেশ তো বেশ। শোনো পেঁপে গাছ, কাল থেকে আমাকে 20টা করে লাউ দিও দয়া করে, কেমন? আমি দয়ার বীজ থেকে জন্মেছি। আমি মানুষের মনের কথা শুনি। তোর চাওয়া দিনকে দিন বাড়ছে কেন রে? না মানে দুজনে একটু খেয়ে পরে তো বাঁচতে হবে। আমি শুধু বাঁচতে চাই, ভালোভাবে বাঁচতে চাই আমি। বাঁচার জন্য চাইতে দেব, কিন্তু কিন্তু লোভ করিস না। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এখন আমি গেলাম গো। পেঁপে গাছ, এই কটা লাউয়ে আমার সংসার চলছে না। আমার আর ভাঙাচোরা বাড়িতে থাকতে ইচ্ছে করে না। আবার একটা বিরাট বড় বাড়ি চাই। কাল থেকে আমাকে রূপার লাউ দেবে, কেমন? ওগো ওগো থামো, লোভ করো না। আমরা দুজনে বিরাট বাড়ি দিয়ে কি করব? আমাদের তো আর কোনো অভাব নেই, আমরা তো আরামেই আছি। এখন আবার রূপার লাউ দিয়ে কি করবে তুমি? দিনু, তুই যে পথে যাচ্ছিস ওই পথ কিন্তু ভালো নয়। আমি কিছু জানি না, জানি না কিছু। আমার রূপার লাউ চাই। তোমাকে কাল থেকে রূপার লাউ দিতে হবে। পরদিন পেঁপে গাছের উপর মতো করে চকচকে লাউ ঝুলতে লাগলো। রূপার লাউ বিক্রি করে দিনু অনেক সুন্দর একটা বাড়ি করলো, গোয়াল ভরা গরু কিনলো। দিনুর কোনো অভাব থাকলো না, কিন্তু দিনুর মনে তাও শান্তি লাগে না, কারণ দিনকে দিন তার লোভ বাড়তে লাগলো। পেঁপে গাছ, রূপার লাউয়ে আমার অভাব শেষ হচ্ছে না। কাল থেকে আমাকে সোনার বীজ থাকবে এমন লাউ দেবে। আমার আরো টাকার দরকার। তোর আবদার তো দিন দিন বেড়েই চলেছে রে দিনু। আজ আবার পেঁপে গাছের কাছে সোনার লাউ চাইবো। তুমি এত লোভ কেন করছো? আমাদের যে সম্পদ আছে তা তো আমরা সারা জীবনেও খেয়ে শেষ করতে পারবো না। তুমি বরং গাছের কাছে আর কিছু চেও না, আর লোভ করো না। এবার তুমি শান্ত হও। তুমি চুপ করো তো। আমার আরো ধন সম্পদ চাই। আমি আরো বড় লোক হব। আমার সোনার লাউ চাই। আমি সবার থেকে ধনী হতে চাই। আবার আরো ধন সম্পদ চাই, আরো আরো। আমার কথা শোনো, আর লোভ করো না। দিনু দীপার কোনো কথাই শুনল না। সে আবার পেঁপে গাছের কাছে গেল। পেঁপে গাছ, কাল থেকে আমায় সোনার লাউ দেবে। সোনার লাউ চাই আমি। তোর লোভ কিন্তু দিনে দিন বেড়েই চলেছে। এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। হয় সোনার লাউ দেবে, না হলে তোকে আমি মেরে জ্বালিয়ে দেব।
কাল থেকে আমার সোনার লাউ চাই চাই। পরদিন ভোরে উঠে দিনু দেখে তার ঘর আগের মতোই ভাঙাচোরা। আগের মতো ঘরের চাল দিয়ে আকাশ দেখা যাচ্ছে। তার গায়ে আগের মতো পুরনো ছেঁড়া কাপড়। হায় হায়, এটা আমার কি হলো? আমার সুন্দর বাড়ি, টাকা পয়সা, ধন সম্পদ কোথায় গেল? আমার গায়ের সুন্দর জামা কাপড় কোথায় গেল? আমার এমন দশা কি করে হলো? কি করে হলো আমার এমন দশা? পেঁপে গাছের কাছে তাড়াতাড়ি চটু। দিনু ও তার বউ বাইরে গিয়ে দেখে পেঁপে গাছটা শুকিয়ে কালো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। দিনু মাটিতে বসে কাঁদতে লাগলো। হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল রে! আমি সব হারালাম, সব হারালাম, আমি সব হারালাম। এখন আর কেঁদে কি হবে? আমি তোমায় বারবার করে বলেছিলাম অত লোভ করো না, অত লোভ করা ভালো না, কিন্তু আমার কথা তো শোনোনি। এই সব কিছু তোমার লোভের জন্যই শেষ হয়ে গেল। সবাই বলে না, লোভে পাপ আর পাপে হয় বিনাশ। দয়ার ফল মিষ্টি হয় আর লোভের ফল হয় বিষ। আমি তোর ভালো মন দেখে তোকে আশীর্বাদ দিয়েছিলাম। তোর লোভী মনের জন্যেই আজ তুই সব হারালি। তোর সব কিছু শেষ হয়ে গেল। তুই তোর লোভের শাস্তি পেলি। পেঁপে গাছ আর কোনো কথা বলল না। গাছের জাদু শক্তিও শেষ হয়ে গেল। দিনুর জীবনে আর কোনো আলো ফিরল না। দিনুর জীবন ভরে গেল আবারও দুঃখ কষ্টে। তাই আমাদের সবার উচিত বেশি লোভ না করা। যার যতটুকু আছে সে তাই নিয়েই সন্তুষ্ট থাকা।